সুধীজন, আপনাকে আমার কথাটা শুনতে সুধীজন, শুভ সন্ধ্যা। আর ডক্টর মইদুল ইসলাম ভাইয়ের জন্য একটু শুভ রাত্রি বলা যায়, কারণ অনেক অনেক রাত্রি চলছে। তা আমরা আমাদের অনুষ্ঠানটা এখনই আমরা শুরু করব। আজকে আমাদের অনুষ্ঠানটা মূলত বিশ্বব্যাপী করোনার যে যাত্রা ও টেকসই উন্নয়নের আর যথার্থতা, যেটা আমজাদ স্যার ইংলিশে বলছে ওয়ার্ল্ড ওয়াইড জার্নি অফ দ্য করোনা অ্যান্ড ইটস ইউজফুলনেস ইন অ্যাচিভিং এসডিজি। এই শিরোনামে এই অনুষ্ঠানটা উনি একটা আর্টিকেল লিখছে, সেই আর্টিকেলের উপরে ভিত্তি করে আজকে আমাদের এই আলোচনা সভা। তো এই আলোচনা সভার শুরুতেই আজকের যিনি এই প্রবন্ধটা লিখেছেন উনি হচ্ছে ডক্টর অধ্যাপক আমজাদ হোসেন, এসডিসি কোঅর্ডিনেটর, বাংলাদেশ চ্যাপ্টার, কাটিং ইউনিভার্সিটি অফ অস্ট্রেলিয়া। এটা হচ্ছে ওনার বেসিক পরিচয়। কিন্তু ডক্টর আমজাদ হোসেন স্যার এমন একজন ব্যক্তি যে বাঙালি জাতিদের মধ্যে যারা শীর্ষস্থানে গেছেন, যাদের নাম ডাক আছে, ওনাদের মতো না। উনি একটু প্রচার বিমুখ, উনি প্রচারকে বিশ্বাস করে না। তো ডক্টর মইদুল ইসলাম ভাই বলছিলেন যে উনি দুইটা ডিগ্রি নিছে, একটা হচ্ছে স্পিরিচুয়াল ইসের উপরে একটা ডিগ্রি নিছে, স্পিরিচুয়াল হিসেবে, সেটা সাবজেক্ট ছিল বাউল ফিলোসফি অ্যান্ড মাজার কালচার ইন বাংলাদেশ। আরেকটা নিছে সাস্টেনেবিলিটি একটা পিএইচডি নিছে, সেটা হচ্ছে মানে এনার্জি রিফর্ম করার জন্য বাংলাদেশের এই দুইটা ডিগ্রি নিছে। উনি মূলত অস্ট্রেলিয়া কাটিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করান। তো সাম্প্রতিককালে বাংলাদেশে এসছে। স্যার, আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে আমরা খুব অত্যন্ত গর্বিত যে আমরা একটা ব্যতিক্রম ধর্মী আমাদের একজন আলোচককে পেয়েছি। উনি হচ্ছে সাউথ কোরিয়া থেকে ডক্টর মইদুল ইসলাম। উনি সহকারী অধ্যাপক, কেমিং বিশ্ববিদ্যালয়। মূলত উনি ইটেড বিভাগ বলে, এই ইটেড বিভাগের উনি পড়াশোনা করেন দক্ষিণ কোরিয়া থেকে। আমাদের মাঝে আছেন বাংলাদেশ থেকে মুখ্য সমন্বয়কারী মোহাম্মদ শরীফুর রহমান, এসডিসি মডেল ভিলেজ বাংলাদেশ থেকে উনি আছেন। এই প্রোগ্রামটার ক্ষেত্রে ওনার অবদান কোনোভাবেই আমি খাটো করে দেখতে পারি না, কারণ ওনার কারণে আজকে হয়তো এই অনুষ্ঠানটা সফলতার দিকে মুখ দিয়েছে। আর আরেকজন ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত আছেন ভারত থেকে। উনি হচ্ছে মূলত নিউ আলিপুর কলেজ, ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের অধীনে সহকারী অধ্যাপক ডক্টর অনিকেত মহাপাত্র। উনি আমাদের অত্যন্ত একজন বন্ধু সুলভ মানুষ, অত্যন্ত ভালো মানুষ। এই হচ্ছে আমাদের আজকের এই অনুষ্ঠানের তিনজন আলোচক আর একজন আমজাদ স্যার, যিনি প্রবন্ধ উপস্থাপন করবেন। আমি বিনীতভাবে আমজাদ স্যারকে অনুরোধ করব তার প্রবন্ধটা উপস্থাপন করার জন্য। আমজাদ স্যার, আপনি যদি দয়া করে আপনার প্রবন্ধটা উপস্থাপন করেন। আপনি উপস্থানের পরেই স্যার ওনারা আলোচনা করবে, এবং শেষে স্যার আপনি কিন্তু আবার একটা সামারিতে সময় পাবেন স্যার, আপনি সামারি আজকের অনুষ্ঠানটা শেষ করবেন। সদ্য আমজাদ স্যারকে অনুরোধ করবেন ওনার প্রবন্ধ উপস্থাপন করার জন্য। অনেক ধন্যবাদ। আমার এই প্রবন্ধটা তো কয়েকটা 10টা প্রবন্ধের লিখেছি এটার উপরে, করোনার আগমন ও বিকরণের উপরে। তাই এটা 2 নম্বর প্রবন্ধ। তারপরে আছে আরো 8টা আছে যেগুলো খোলা প্রবন্ধ। এটা তো 2 নম্বর প্রবন্ধের আগেরটা ছিল কিভাবে মানে এমার্জেন্সি আর ডাইভার্জেন্স অফ করোনা কিভাবে আসলো এবং কিভাবে বিস্তার রোধ করলো সেটা। এখন আর এটা হচ্ছে করোনাকে মোকাবেলা করা। এখন মোকাবেলা করতে যেটা আমি মিন করি, মোকাবেলার দুইভাবে আমরা করি মোকাবেলা। আমরা বন্ধুদের সাথে মোকাবেলা করি, যাতে বন্ধুর সাথে সাক্ষাৎ করতে যাই। আর একটা আমরা শত্রুকে মোকাবেলা করি, যেটা শত্রুকে এনকাউন্টার করি আর কি, সেই মোকাবেলা। এখন করোনাকে যদি হ্যান্ডলিং করতে চাই বা করোনা যদি আমরা ধরে রাখতে চাই বা করোনা থেকে বাঁচতে চাই, তাহলে একে মোকাবেলা করা আমার মনে হয় এখন যে আমরা ওই বন্ধুর মানে আমাদের সংস্কৃতির সাথে মিক্স করে মিশায়ে মানে সেভাবে আমরা করতে পারি। আবার করোনাকে থেকে দূরে রেখে নিজেদেরকে লকডাউন করে, মাস্ক ব্যবহার করে, ইত্যাদি ইত্যাদি করে করতে পারি। এখন আমার মনে হয় বাংলাদেশের যে আমাদের সাংস্কৃতিক বা লোকজনের যে অবস্থা, তাতে আমাদের করোনা ওই মাস্ক পরে বের হওয়া, এটা আমাদের দেশে মানে 17 কোটি 18 কোটি লোকজনের গ্রাম দেশে বা শহরে কোথায় সম্ভব না। অথবা আমাদেরকে মোকাবেলা করতে হবে করোনাকে মানে ফ্রি স্টাইলে, যেভাবে আমাদের নর্মাল জীবনযাপন করি সেইভাবেই করোনাকে আমাদের মোকাবেলা করতে হবে। এখন সেইভাবে যদি করোনাকে মোকাবেলা করতে দেয়, যে কোনো জিনিসের সাথে মোকাবেলা করতে বুঝি আমরা সাক্ষাৎ করি আমরা কার সাথে, যার একটা ফর্ম আছে, যার রূপ আছে,
তার সাথে আমরা মোকাবেলা করতে পারি বা সাক্ষাৎ করতে পারি। তো সেই হিসাবে প্রত্যেকটি জিনিসের যার রূপ আছে, করোনারও একটা রূপ আছে, সে রূপটাকে আমাদের চিনতে হবে। এখন রূপ বলতে যে করোনাকে এখন করোনা নামটা আসলো কোথেকে, এটা একটা নাম। এখন নামটা কার হয়? যার এক্সিস্টেন্স আছে, যার রূপ আছে তাই নাম হয়, রূপ ছাড়া তো নাম হয় না। ক্লিয়ার? যার এক্সিস্টেন্স হয় তাকেই আমরা নাম দিই। যদি যে জিনিসের এক্সিস্টেন্স নাই সেই জিনিসের তো কোনো নাম হয় না। তো করোনা ডেফিনেটলি এটা একটা এক্সিস্টেন্স আছে, এবং এই এক্সিস্টেন্স করোনা একটা সৃষ্টি। প্রকৃতির যেমন লাখ লাখ জিনিস সৃষ্টি করা আছে, করোনা একটা একটা সৃষ্টি। সেই সৃষ্টি এখন আমাদের করোনা প্রকৃতির সৃষ্টি করছে, প্রকৃতির নিজেকে রক্ষা বা নিজের রিনিউয়াল বা নিজের পুনর্গঠন এগুলো করার জন্য। আমরা মানে আমরা প্রাণী তো, মানুষ তো বটেই, আমরা জীব জানোয়ার যারা আছে তারাও তো প্রকৃতিকে সবসময় কোনো না কোনোভাবে প্রকৃতিকে অ্যাফেক্ট করছে। মানুষ তো, আমরা তো যত সভ্য বলি আমরা নিজে থেকে দাবি করতেছি, তত প্রকৃতিকে আমরা ধ্বংস করতেছি। উন্নতির নামে, উন্নয়নের নামে আসলে তো প্রকৃতি ধ্বংস করছি। কারণ উন্নয়ন তো কোনো কিছু, প্রকৃতির কোনো কিছু ধ্বংস ছাড়া বা এফেক্ট করা ছাড়া তো উন্নয়ন করা সম্ভব না। বাতাস দিতে শুধু উন্নয়ন হয় না, মাটি লাগে, পানি লাগে, তারপরে না বাতাস, এনার্জি লাগে। তো যাই হোক, এই মোকাবেলাটা আমরা করোনার মোকাবেলা, করোনাকে আমরা মানে রূপটা আমরা জানার চেষ্টা করতে হবে আর কি। তো সেই রূপটা জানার জন্য আমাদের মানে একটু স্পিরিচুয়ালিটি যেতে হবে। এখন সেই স্পিরিচুয়ালিটি গেলেও, স্পিরিচুয়াল যে কোনো একটা জিনিস জানার জন্য আর কোরআন শরীফে আছে যে যে জানে তার কাছ থেকে জেনে নাও। এখন করোনার সম্বন্ধে ডেফিনেটলি আমাদের অনেক লোক আছে যারা করোনার আসল রূপ সম্বন্ধে এবং সে সম্বন্ধে কি হলে করোনাকে আমরা মোকাবেলা করতে পারি, ইন দ্য সেন্স যে করোনা থেকে আমরা দূরে থাকতে পারি, বা করোনা আমাদের ভিতর করোনা আছে অথচ মালুমই হচ্ছে না। যেমন অনেক রোগ আমাদের ভিতরে আছে যেটা আমরা আছে কিন্তু আমাদের গায়ে বাঁধাচ্ছি না। তো করোনা সেরকম, যেটা যেহেতু একটা প্রকৃতির সৃষ্টি, সেহেতু এটা থাকবে, ছিল, আগে ছিল, এখন মাথা চাড়াইতে উঠছে। আবার হয়তো এরপরে ধরেন করোনার আগে কি ছিল, HIV ছিল, তার আগে একটা ছিল, এরকম যুগে যুগে এক একটা রোগ মানে এক একটা ফর্মে এসে কিছুদিন থাকে, তারপরে আরেকটা আসে, তারপরে আরেকটা আসে। এভাবে আমাদের প্রকৃতির নিজেদের কন্ট্রোলের জন্য, নিজেকে প্রকৃতির ডাইভার্জেন্সের জন্যই বা নিজেদের সাস্টেনেবিলিটির জন্য, প্রকৃতির সাস্টেনেবিলিটির জন্য এগুলো করতে হয়। তো সেইটা এখন করোনার মোকাবেলা আমরা যদি নিজের স্বাভাবিক জীবনযাপনের মধ্যে দিয়ে করতে চাই, তাহলে আমার মনে হয় যে মানে খুবই সহজ জিনিস। আমাদের জীবনযাপন যত আমরা সিম্পল রাখতে পারবো, তত বোধহয় আমাদের মানে করোনা থেকে যাতে আমাদের ইমিউনিটি, মানে করোনাকে দূরে রাখতে হলে আমাদের ইমিউনিটিকে বাড়াতে হবে। এখন ইমিউনিটি বাড়াতে হলে আমি যেটা গ্রাম দেশে থেকে না নিজে ব্যক্তিগতভাবে দেখি যে পান্তা ভাতের চাইতে ইমিউনিটি কোনো কিছু নাই। পান্তা ভাত খেলে শরীরে ইমিউনিটি বাড়ে, এবং পান্তা ভাতের বহুগুণ। এই ধরনের শুধু পান্তা ভাত না, অনেক কিছুই আছে এরকম আমাদের জীবনের জীবনযাপনের মাধ্যমে, যেগুলো আমরা ফলো আপ করলে গ্রাম দেশে থেকে, ধরেন খালি পায়ে হাঁটলে আমাদের শরীরে প্রতিটা জিনিসের রেডিয়েশনে আমাদের ঢুকতেছে। সেটা যদি আমরা আর্থিং করতে না পারি, খালি পায়ে না থাকি, মাটিতে না হাঁটি, তাহলে তো আমাদের ওই যত চার্জ হচ্ছে তার তো আর্থিংটা তো হচ্ছে না। সেটাও একটা মানে করোনাকে বা নিজেদের ইমিউনিটিকে ঠিক রাখা বা এর থেকে আরো প্রকৃতির সাথে মিশে থাকার জন্য এটাও আর একটা মানে আর একটা হতে পারে আর কি, একটা টেকসই পন্থা হতে পারে। এইভাবে আমরা করোনার মোকাবেলা এবং ডাইভার্জেন্সের করতে পারি, মোকাবেলা করতে পারি। আর এই তো জীবনযাপনের সহজ জীবনযাপনের মাধ্যমে এটা করতে পারে। সরল জীবনযাপন করতে হলে আমাদের এই পৃথিবীতে সবাইকে নিয়ে শুধু একা জীবন
সরল জীবনযাপন করলে তো হবে না, আমাদেরকে সবাইকে নিয়েই করতে হবে, একা তো কোনো কিছু করা যাবে না। কিন্তু পৃথিবীতে ওই একটা গান্ধীর একটা বোধহয় কথা আছে, দি আর্থ হ্যাজ এনাফ ফর নিড বাট এনাফ ফর এভরিবডিজ নিড বাট নট ফর এভরিবডিজ গ্রিড। এটা একটা গান্ধীর একটা কথা। আরেকটা একটা বিজয় সরকার একটা বাউল একটা কথা বলে গেছে যে এই পৃথিবী যেমন ছিল তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো এই দুটো জিনিস যদি আমরা এই করি যে পৃথিবী যেমন ছিল তেমন ঠিক, আমরা প্রত্যেকটি জিনিস যে জিনিস ব্যবহার করছি আমাদের সেই জিনিসকে ধ্বংস না করে যদি সেই জিনিসটা রেখে দেয়, প্রকৃতির মাটি বলেন, বাতাস বলেন, তারপরে পানি বলেন, যেটা আছে মাটিকে যদি আমরা ধ্বংস না করি, এখন আমরা এই সোকল্ড উন্নয়ন নামে বা বহুত কৃষি এই কি বলে গ্রিন রেভলিউশন আসার পর থেকে আমরা মাটিকে তো এক ধারতে ধ্বংস করেই দিয়েছিলাম। এখন আবার মানে যেহেতু মানে দেখা গেল যেটা আমরা একটা ইয়ের মধ্যে ক্রাইসিসের মধ্যে, দারুণ ক্রাইসিসের মধ্যে পড়ে গেছি, তখন নিজের থেকে মানে অনেকটা বলা চলে বাংলা যেটা বলে ঠেলায় পড়ে আর কি, বিপদে পড়ে। তা আমরা ঠেলায় পড়ে আবার ওই পথে ফিরে আসছি, যেটা সবাই আমরা ওই পথে যখন বিপদে পড়ে তখন মানুষ ফিরে আসে ঠিক পথে, সরল পথে আসে, কিন্তু প্রথম দিকে কিছু ক্ষতি করে এবং অনেক সময় অপরিণীয় ক্ষতি করে আমরা আমাদের প্রকৃতিকে ধ্বংস করতেছি আর কি। এখন এই করোনার মোকাবেলা আমরা প্রকৃতিকে যদি ঠিক রাখতে পারি এবং আমাদের নিজেদেরকে যদি আমাদের ইমিউনিটিটাকে যদি বজায় রাখতে পারি সহজ সহজ জীবনযাপনের মাধ্যমে, ওই গোস্ত পোলাও খেয়ে মানে আমাদের ইমিউনিটি থাকে না, ইমিউনিটি আরো ডিপ্লিট হয়। কিন্তু অন দি আদার হ্যান্ড খুব সহজ যদি আমরা শাকসবজি, ভেজিটেবল, মাংস না খেয়ে বা বেশি মাছ না খেয়ে বা বেশি মাংস না খেয়ে, গোস্ত পোলাও এই সমস্ত রিচ ফুড না খেয়ে যদি আমরা সিম্পল ডাল ভাত, পান্তা ভাত মানে খেলে পরে আমার মনে হয় পৃথিবীর সবাই ওই যে বললাম না যে the earth has enough for everybody's need but not for everybody's greed। এখন গোস্ত পোলাও খাওয়া তো এটা গ্রেডের ব্যাপার, আর নিড তো ডাল ভাত খাওয়া। ডাল ভাত খালেই তো আমাদের প্রোটিনের অভাবে মিটছে, মানে শর্করা বলেন যাই বলেন সবকিছু ওতেই হয়ে যায়। তো সেইটাই কথা, ওইটাই যে আমাদের মানে সহজ সরল সিম্পল জীবনযাপন করার জন্য, নিজেদেরকে সুস্থ জীবনযাপন করার জন্য যে সমস্ত বেসিক জিনিসগুলো আছে, সেই ট্র্যাডিশনাল জিনিসগুলো আছে যেটা আগেকার যুগে লোকে করতো, আমাদের সভ্যতার নামে বা সকল উন্নয়নের নামে আমরা মানে প্রসেস ফুড না খেয়ে যদি আমরা ফ্রেশ ফুড খাই, ফ্রিজের জিনিস না খেয়ে যদি আমরা ফ্রেশ ফুড খাই, তাহলে আমরা নিজেদেরকে ইমিউনিটি বজায় রাখতে পারবো এবং করোনাকে আমরা এইভাবে মোকাবেলা করতে পারবো। তাছাড়া আরো মোকাবেলার অনেকগুলো আরো পথ আছে, যেমন এখন যেটা চলছে লকডাউন পদ্ধতি। লকডাউন পদ্ধতি ওটাও আমাদের এই জীবনযাপনের মধ্যেই এগুলো লকডাউন পদ্ধতিটা আমরা নিজেদেরকে করতে পারি। দ্যাট ইজ ওই বললাম যে গ্রিড, আমরা পরিমিত যদি খাই বা পরিমিত জিনিস ব্যবহার করি, কোনো কিছু যদি অপচয় না করি, তাহলেও এটা করতে হলে আমাদেরকে সংযত থাকতে হয়। সংযত থাকা মানে এক ধরনের লকডাউন, নিজেকে বিরত রাখা একটা দিক থেকে, নিজেকে কন্ট্রোলে রাখা আর কি। তো এগুলি মূলত করোনার মোকাবেলা। আর বিশ্বব্যাপী যে যাত্রা, এটাকে যদি করতে চাই, বিশ্বব্যাপী এডুকেশনের লোকদের এডুকেটেড করতে হবে। তখন আমরা বিশ্বব্যাপী কিভাবে করব সেটা একটা কথা। এখন যে যুগ হয়ে গেছে এর যুগ আর কি, তাতে তো বিশ্বব্যাপী করোনার মানে মোকাবেলার শিক্ষা দেওয়াটা বেশি কঠিন হওয়ার কথা না। কারণ সেইটার ব্যাপারে আমরা তো এখন আমার মনে হয় যে আমরা এখানে যে কতগুলো লোক যে যারা আছি, কালকে আমাদের আশিকুর রহমান সাহেব আসছিলেন ইস্যুদি থেকে, ওনাদের 5-6 জন 7-8 জন লোক, 5-6 জন এসেছিলেন। তো এইভাবে আমরা সাউথ কোরিয়াতে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে, অস্ট্রেলিয়াতে আমাদের কাটিং ইউনিভার্সিটিতে আমার একটা টিম আছে, যে টিমে এসডিজির আমার অনেক ছাত্রও আছে, যার আমরা সবসময় মানে গ্রাসরুট থেকে কিভাবে উন্নয়ন করা যায় বা গ্রাসরুট মানে বেসিক গ্রাসরুটের জীবনযাপন করে নিজেদেরকে মোর সাস্টেনেবল করতে পারি, হেলথ ওয়াইজ, তারপরে আমাদের কি বলে লংজিভিটি ওয়াইজ,
এই ধরনের প্র্যাকটিস আমরা অস্ট্রেলিয়াতে করি। এখানে বাংলাদেশে আমি আছি, এখানে আমরা একটা মডেল ভিলেজ করছি এই সাস্টেইনেবল ডেভেলপমেন্টের উপরে। তা থেকে আমার কিছু লোকজনও আছে আমরা আশেপাশে যারা, আমি তো থাকি এখানে কৃষকদের মধ্যেই এগুলো নিয়ে আমরা নিজেরা মোটামুটি প্রচার করার চেষ্টা করছি। এইভাবে যদি আমরা যেখানে আমরা আছি তারা যদি আমাদের নিজেদের সাধ্যমতো যার আঙ্গিনায়, যে আমরা টিচার আছি আমাদের ছাত্রদেরকে নিয়ে যে ব্যবসা করি, আমাদের ব্যবসার কমিউনিটিকে নিয়ে এভাবে যদি আমরা করি, তাহলে আমার মনে হয় এটা আস্তে 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 আস্তে, এটা একদিনে হবে না, আস্তে আস্তে এটা আমরা মোকাবেলা করতে পারবো এবং আমরা মোর সাস্টেইনেবলি জীবনযাপন করতে পারবো। তারপরে আমার তো মনে হয় আরো তো আলোচক আছে এখন, যদি কারো কোনো প্রশ্ন থাকে করলে সেটাই বোধহয় ভালো হয়, নিজে বলার চাইতে ওইটাই আরো মোর এফেক্টিভ হবে আর কি। ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন বলেন যদি কারো কোনো প্রশ্ন থাকে। স্যার প্রশ্নের উত্তরগুলো স্যার আপনি আমার মনে একটু পরে হলে ভালো হবে স্যার। আমরা একটু আপনার এই যে বিষয়গুলো নিয়ে আপনি কথা বললেন স্যার, আমরা একটু আলোচকদের কাছে একটু ওনাদের আলোচনা শুনে স্যার সবার শেষে আবার আপনার কাছে যাব স্যার এই বিষয়গুলো নিয়ে স্যার। তাহলে আমি বলবো যে শরীফ তো মাঝখানে হয়ে যাচ্ছে, কাট আপ হয়ে যাচ্ছে। আমার যেগুলো মিসিং পয়েন্ট আছে, দাঁড়ান ওই গেল শরীফ ভাই আসতেছে স্যার? না দেখি। হ্যাঁ শরীফ, কথা শুনছো? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। শরীফ ভাই কি হ্যাঁ, তা আমি যে কথাগুলো বললাম, কোনো মিসিং পয়েন্ট থাকলে বা তোমার কিছু এরপরে যদি কিছু বলার থাকে, তুমি তো অনেক কিছু জানো, আমার অনেকদিন আছো, অনেক কিছু তোমার জানা আছে আর কি। এখন আমার তো অনেক কিছু মনেও থাকে না বলার সময়। তো স্যার আমরা একটু ফর্মালি একটু যাই স্যার। তো আমরা এবার আলোচনায় অংশগ্রহণ করার জন্য যিনি সাউথ কোরিয়া থেকে আছেন এবং ভারত থেকে আছেন, ওনাদের দুজনের জন্য বলছে। আসলে মূলত মোহাম্মদ শরীফুর রহমান হচ্ছে উনি মুখ্য সমন্বয়কারী আমাদের বাংলাদেশে এসডিসির মডেল ভিলেজ নামে একটা প্রকল্পের। উনি হচ্ছে প্রিন্সিপাল কোঅর্ডিনেটর বাংলাদেশ থেকে এসডিসির মডেল ভিলেজের। মোহাম্মদ শরীফুর রহমান ভাইকে আমি অনুরোধ করব ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য। তারপরে আমরা দক্ষিণ কোরিয়াতে যাব, দক্ষিণ কোরিয়ার পরে ভারতে আসবো, ভারতে আসার পরে আমরা আমজাদ স্যারের কাছে আমরা আবার আসবো। ধন্যবাদ আশিকুর রহমান সাহেব। আমি আমার শব্দগুলো কি আগে শুনতে পাচ্ছেন? আমি কিন্তু কনফার্ম না যে আপনাদের কথাগুলো আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ শোনা যাচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। ওকে ধন্যবাদ। আমি আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি, বিশেষ করে আপনাদের মতো ডিসকাসেন্টরা, মিস্টার মাইদুল ইসলাম এবং অনিকেত মহাপাত্র। আমি যদিও আপনাদের সাথে আগে পরিচয় হয়নি, কিন্তু আপনাদের পদবি আমাকে মুগ্ধ করেছে যে আপনারা আমাদের সাথে আজকে ডিসকাশন হিসেবে আসতে পেরেছেন। আর আমার স্যার তো প্রফেসর ডক্টর আমজাদ হোসেন স্যারের সাথে আমি 15 বছরের আমার দীর্ঘ সময়ের যাত্রা এবং এই অভিজ্ঞতার আলোকে একজন শিক্ষার্থী হিসেবে এসডিজি সম্পর্কে যতটুকু জেনেছি আর শিখেছি, এবং এই করোনার আগমনের কারণে, করোনার বিকিরণ এবং করোনার প্রভাবে আমাদের পৃথিবী কতটা উপকারী হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমি যতটুকু শিখেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমি প্রথমে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমাদের আমজাদ স্যার, যেহেতু লম্বা সময় ধরে এটার উপরে গবেষণা করছেন এবং তিনি এই পর্যন্ত 10টি আর্টিকেল লিখেছেন, যেটা আমরা করোনার পজিটিভ ইম্প্যাক্ট আমাদের সোসাইটিতে কিভাবে পড়েছে এবং আমাদের বিশ্বে কিভাবে করোনার প্রভাবে আমরা উপকৃত হতে পারি এবং উপকারী হয়েছি সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো স্যার তো অনেক কথাই বলেছেন এবং স্যার আর্টিকেল গুলো আপনারা হয়তো পড়েছেনও, তারপরেও আমি স্যারের সাথে এই বিষয়গুলো নিয়ে মত বিনিময় করেছি এবং দু একটা কথা আমাদের একটু আরেকবার রিপিট করার জন্য আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে করোনাকে আমরা যেভাবে দেখেছি, স্যারের সাথেও আমার আগে একবার আলোচনা হয়েছে যে করোনা যদি আমরা ধরি যে বাংলাদেশে বা যে কোনো দেশেই যখন কোথাও বড় ধরনের একটা মহাবিপদ ডিজাস্টার হয়, হতে পারে এটা ফায়ার সার্ভিসের প্রয়োজন হতে পারে বা অথবা অন্য কোনো ডিজাস্টার ম্যানেজমেন্ট সার্ভিসের প্রয়োজন হয়, তখন যদিও বাংলাদেশের রাজপথে বা দেশের যে কোনো দেশের রাজপথের দুই পাশে সকল মানুষকে থামিয়ে সকল গাড়ি, সকল ধরনের ভিআইপিদের গাড়ি হতে পারে, এখন সাধারণ মানুষের গাড়ি হতে পারে, এটা একটা অ্যাম্বুলেন্স হতে পারে, সেগুলোকে থামিয়ে যদিও তাদের প্রয়োজনে তারা গিয়েছে, একটা অ্যাম্বুলেন্সে হয়তো একজন পেশেন্ট অসুস্থ আছে, তাকে ইমার্জেন্সি হসপিটালে পৌঁছাতে হবে, কিন্তু তারপরেও
সরকার একটা বৃহৎ স্বার্থ রক্ষার্থে অ্যাম্বুলেন্সের গাড়িকেও থামিয়ে দেয়, সাধারণ পরিবহনের গাড়িকে থামিয়ে দেয়, পথচারীদেরকে থামিয়ে দেয়, যেন তারা তাদের ফায়ার সার্ভিসের বা ডিজাস্টার ম্যানেজমেন্ট করার জন্য বড় যে সরকারি ব্যবস্থাপনা সেইটাকে সহায়তা করে নির্দিষ্ট জায়গাতে পৌঁছে যাওয়ার জন্য, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য, কারণ করে যে একটা বৃহৎ স্বার্থে জনগণের জানমালের রক্ষার্থে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে বাঁচানোর জন্য সাময়িক কিছু ক্ষতি আমরা সহ্য করি। যেমন হয়তো অসুস্থ ব্যক্তি অ্যাম্বুলেন্সে অপেক্ষা করছে, বাজারে যাবে, তার বাজারে যাওয়া বন্ধ হয়ে গেছে, অফিসে যাবে, তার 2 ঘন্টা দেরি হতে পারে, বা পথচারী তার চলাচলের মধ্যে ব্যাঘাত ঘটতে পারে, যানবাহনের যানজট লাগতে পারে। ঠিক এরকম ভাবেই করোনা আসার ফলে করোনার যে ভয়াবহতা এবং করোনার যে ব্যাপকতা, করোনার যে বিস্তার, এটাকে আমরা এইভাবে দেখি যে সারা বিশ্বকে থামিয়ে দিয়ে, সারা বিশ্বকে এক জায়গায় স্টপ করে দিয়ে তারা হয়তো অনেক রকমের প্রগতি, আপনার আরএমজি ইন্ডাস্ট্রিজ যে উৎপাদন, বিভিন্ন ফ্যাক্টরিজের যে সমস্ত প্রোডাকশন, সেগুলো হয়তো থেমে গেছে। আমাদের অনেকের চাকরি করা অবস্থায় তাদের যে আয় রুজি ছিল সেটা তারা কিছুদিনের জন্য থামিয়েছিল, বিভিন্ন অফিস আদালত বন্ধ ছিল, সরকারের যে পার ইয়ার যে অ্যানুয়াল যে গ্রোথ ছিল সেই গ্রোথ থেমে গেছে, সারা বিশ্বের সমস্ত রকম ইকোনমি থেমে গেছে। কিন্তু একটা বৃহৎ স্বার্থে আমরা মনে করি যে প্রকৃতি তার নিজের প্রয়োজনে, প্রকৃতি তার নিজের স্বার্থে যে তার রিফরমেশন বা রেস্টোরেশনের কথা আমরা বলি, জনগণ বা মানুষ এত বুদ্ধিমান সৃষ্টি হওয়া সত্ত্বেও, স্রষ্টার এত বড় সৃষ্টি হওয়া সত্ত্বেও তাদের বিবেক বুদ্ধি জ্ঞানকে যখন প্রকৃতি নিধনে, মাটি দূষণে, বায়ু পানিকে দূষণ করছে এবং মানুষ মানুষের উপর জুলুম অত্যাচার আর অস্ত্রের ঝঞ্ঝনানি আর মানুষকে হত্যা আর জয় জয়কার চলছিল, যখন যখন চারদিকে বেহায়া বেলাল্লাপনার যে অশ্লীলতার আমাদের কথা মনে হচ্ছে এটা হয়নি শরীফ। আচ্ছা আসুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। আচ্ছা, তো এই এই সবগুলো কাজ, অর্থাৎ এই জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের যে প্রকৃতির সম্পদগুলো আহরণ করা, প্রকৃতির জুলুম অত্যাচার করে মানুষের বিভিন্ন দখলদারিত্বের প্রভাব এবং বিভিন্ন দেশের কাছ থেকে তাদের খনিজ সম্পদগুলো লুটে নেওয়ার যে সমস্ত অপচেষ্টা, সেইগুলো সবকিছু মিলিয়ে একটা পৃথিবীর উপরে যখন একটা জুলুম বা অত্যাচারের বিস্তার লাভ করছিল, তখন তার প্রকৃতি তার নিজের প্রয়োজনে প্রকৃতিকে আবার নতুন করে রিফরমেশন করার চেষ্টা করছে। যদিও এতে কিছু ইকোনমিক্যাল গ্রোথ থেমে যাচ্ছে, যদিও এতে কিছু মানুষের, আমাদের মতো সাধারণ মানুষের কিংবা অসহায় দরিদ্র মানুষেরও আয় রুজির মধ্যে কিছুটা ইম্প্যাক্ট করেছে, ঠিক তেমনি বড় বড় বিজনেসম্যান বা ব্যবসায়ী যারা ইকোনমি নিয়ে খেলছে, যাদের ক্রীড়নক হয়ে যারা আমাদের টোটাল ইকোনমিটা চলছে, তাদেরও অনেক রকমের ইকোনমিক্যাল একটা ফল হয়েছে। এবং কিছু কিছু মানুষের জানমাল, যেমন আমরা মনে করি যে একটা ফায়ার সার্ভিস হয়তো যাচ্ছে রাস্তা দিয়ে, কিছুক্ষণের জন্য একটা অ্যাম্বুলেন্স থামিয়ে দিয়েছে, সেই অ্যাম্বুলেন্স হয়তো একটা রোগী মারাই গিয়েছে, কিংবা 10 মিনিটের আগে হসপিটালে পৌঁছাতে পারলে হয়তো তাকে বাঁচানোর জন্য ডাক্তাররা চেষ্টা করতেন। সে হসপিটালের গেটে গিয়ে হয়তো তার মারা গেছে, ডাক্তার হয়তো তার হসপিটালে ঢোকার পরে বলছে যে 10 মিনিট আগে এলেও তাকে বাঁচানো যেতেও, সে মারা গেছে। তো এই যে 2-1টা জানমালের ক্ষয়ক্ষতি আমরা সহ্য করি, কিন্তু একটা বৃহৎ স্বার্থে আমরা ফায়ার সার্ভিস বা ডিজাস্টার ম্যানেজমেন্টের গাড়িকে যেমন সাহায্য করি, সহায়তা করি বৃহৎ স্বার্থ রক্ষার জন্য, জানমালের রক্ষার জন্য, ঠিক তেমনি করোনা আমাদের সাথে একটা বিশ্বের কিছু সাধারণ মানুষের, কিছু অসহায় মানুষের, কিছু ভালো মানুষেরও হয়তো জানমালের ক্ষতি হয়েছে। কিন্তু বৃহৎ স্বার্থে আমরা মনে করি যে করোনা এসে পৃথিবীর মধ্যে একটা নতুন ধরনের রিফরমেশন, স্যার যেটাকে উল্লেখ করেছেন তার লেখনির মধ্যে, যে সমুদ্রের মধ্যে আবার সেই পানির সেই ঢেউ, আবার সেই জলজ প্রাণীগুলোর নির্বিচারে বিচরণ, এবং জঙ্গলের মধ্যে যে সমস্ত প্রাণীগুলো আছে তাদের যে আবার নতুন করে জন্ম প্রজন্ম এবং তাদের যে নির্বিচারে চলাচল, এই সবগুলো আবার নতুন করে এসছে। পানির মধ্যে নতুন রং এসেছে, নতুন করে হিমবাহ বাতাস বইছে এবং নতুন করে পরিবর্তন, জলবায়ুর মধ্যে একটা নতুন পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, যার ফলে বৃষ্টির সময় বৃষ্টি পাচ্ছি আমরা, হয়তো শীতের সময় সামনে শীতও পাবো। প্রকৃতি তার নতুন করে আবার একটা রিফরমেশন করছে, কারণ প্রকৃতি কোনো মানুষের উপরে মুখাপেক্ষী নয়। স্রষ্টা যেমন সৃষ্টি করেছে সবকিছুকে, কারো উপরে কোনো মুখাপেক্ষী ছিলেন না, ঠিক তেমনি আমাদের এই প্রকৃতি আবারও নতুন করে রিফরমেশন হবে। তো স্যার এই কথাগুলোর মধ্যে স্যারের যে করোনার উপরে যে যাত্রা, এটার উপরে লেখনীতে একটা কথা উল্লেখ করেছেন যে পশ্চিমা বা ভোগবাদীদের যে অমূলক চিন্তা,
তারা যেভাবে নিজে পৃথিবীকে গ্রোথ হিসেবে চিন্তা করে, তারা পৃথিবীর নিজের স্ট্যাটিস্টিক্স বা গ্রাফকে, উন্নয়নের গ্রাফকে যেভাবে তারা চিন্তা করে, শুধুমাত্র অর্থ 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 উপার্জন, টার্গেট অ্যাচিভ করা, এটার মধ্যে তারা যদি নিয়োজিত থাকে, বলে এইভাবে সারা পৃথিবী ধ্বংস করে দিয়ে, পৃথিবীর প্রাকৃতিক সম্পদগুলোকে ধ্বংস করে দিয়ে যখন এইভাবে ইকোনমিক গ্রোথের কথা চিন্তা করা হবে, সাস্টেনেবল হবে না, যে আলটিমেটলি মানুষের জীবন রক্ষা, মানুষের অস্তিত্ব রক্ষা নিয়ে প্রশ্ন আসবে। ঠিক তেমনি এইভাবে আমাদের ওই ফিলোসফিতে যদি চলি, তাহলে তাদের মতো করে পৃথিবীকে সাজানো, পশ্চিমাদের মতো করে আমাদের এই বাংলাদেশ, ভারত অথবা আমাদের যে সমস্ত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ গুলো আছে, পিছিয়ে পড়া দেশগুলো আছে, যদি তাদের মতো করে চিন্তা করি, তাদের গানে, তাদের সুরে গান গাই, তাহলে এটা এক ধরনের, স্যার বলেছেন যে টেকসই না হয়ে এটা হবে একটা বাংলাদেশ নিজের দেশের প্রতি স্বদেশ বিদ্বেষমূলক আচরণ। অর্থাৎ পশ্চিমাদের সংস্কৃতিকে যদি আমরা ধারণ করি, তাদের মতো করে যদি নিজের দেশকে উন্নয়ন করার চিন্তা করি, তাহলে এটা হবে আসলে একটা অপচেষ্টা এবং স্বদেশ বিদ্বেষমূলক। এবং সর্বশেষ স্যার একটা কথা বলেছেন যে এই যে নিজস্ব বা ঐতিহ্যবাহী মডেল বাস্তবায়ন করতে হলে আমার নিজের দেশের, আমার নিজের সম্পদ, সারা বিশ্ব যদি আমার কাছ থেকে ডিসকানেক্টেড হয়, আমরা যদি লকডাউন হয়ে যাই, যেমনটা আমরা গত 2 বছর কয়েকবার দেখেছি, আমার গ্রামের মানুষ আরেক গ্রামে যেতে পারছিল না, রাস্তার মধ্যে, মেইন গেটের মধ্যে বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছিল শহরে, বিভিন্ন ওয়ার্ডের সাথে আরেক ওয়ার্ড ডিসকানেক্টেড ছিল, এক ওয়ার্ডের মানুষ আরেক জায়গায় যেতে পারতো না, কারণ তারা এক আতঙ্কিত ছিল যে তোমার ওয়ার্ডের অসুস্থ মানুষ আমাদের ওয়ার্ডে যেন না আসে। ঠিক তেমনি আমাদের দেশ থেকে আমরা বিভিন্ন দেশের সাথে ডিসকানেক্টেড ছিলাম, এখনো আমাদের অনেক দেশ বর্ডার ক্লোজ করে রেখেছে। তাহলে আমরা এইভাবে দিতে পারি কিনা যে আমার নিজের প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে, যথাযথভাবে ব্যবহার করে আমরা টিকে থাকার ব্যবস্থা করারই হচ্ছে আমাদের জন্য টেকসই উন্নয়ন। আমি কিভাবে স্থায়ীভাবে বেঁচে থাকবো, টিকে থাকবো আমার নিজের সম্পদকে ব্যবহার করে, প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে, সেটাই হবে আসলে এই টেকসই উন্নয়ন শেখার জন্য আমাদের আমজাদ স্যার তার লেখনির মাধ্যমে বলেছেন যে পশ্চিমা সেই ভোগবাদীদের কাছ থেকে জ্ঞান না নিয়ে আমরা যদি আমাদের এই দেশীয় যে সমস্ত সরকারি কর্মকর্তা, বেসরকারি যে সমস্ত বিজ্ঞজনেরা এসডিজি বিজ্ঞান জানে, কিংবা টেকসই বিজ্ঞান জানে, যেটা স্যার বলেছেন যে এই টেকসই বিজ্ঞান যারা জানে তাদের কাছ থেকে গিয়ে আসলে টেকসই উন্নয়ন সম্পর্কে জানা উচিত। এবং সর্বশেষ এই কথাটাই আমি মনে করব যে আমাদের সকলে, যে আজকে যারা দেশ বিদেশে বিভিন্ন দেশ থেকে কানেক্টেড হয়েছেন, আমরা সবাই যদি একত্রিত হয়ে একই ভাবে সারা বিশ্বে একটা জনমত সৃষ্টি করি। আমি দেখেছি যে আমার নিজের কমিউনিকেশনে অনেকেই আছে আমাদের এই ফিলোসফিতে, এই আইডিওলজিতে বিশ্বাস করেন, তাদের নিজস্ব সম্পদের, প্রাকৃতিক সম্পদের নিজস্ব কাঠামোতে দুঃখিত আমার নেটওয়ার্ক সম্ভবত দুর্বল। তো যেটা সর্বশেষ সামারি হচ্ছে যে আমাদের নিজস্ব প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা নিজেরা টেকসই থাকার জন্য টেকসই অভিজ্ঞ, টেকসই বিজ্ঞান জানে এমন কিছু সহজ মানুষদের সংস্পর্শে গিয়ে তাদের জ্ঞান থেকে নিয়ে আমরা আসলে এই যে টেকসই করোনার কারণে যে শিক্ষা আমরা নিলাম, সেই শিক্ষা থেকে নিজেদেরকে আসলে শিক্ষিত হওয়া এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আশিকুর রহমান সাহেব। পরবর্তী প্রশ্নোত্তর পর্বে যদি সুযোগ হয় আমি কথা বলবো। ধন্যবাদ শরীফুর রহমান ভাইকে। উনি মূলত ওনাদের নিজস্ব একটা প্রকল্প চলছে, সেটাকে ওনারা বলছে এসডিসি মডেল ভিলেজ। তো আমরা এবার এমন একজন ব্যক্তির কাছে চলে যাব যাকে আসলে আমরা মনে করেছি যে আমাদের আলোর দিশারি হিসাবে এসডিসির জন্য কাজ করবেন। সাউথ কোরিয়া কিমিং বিশ্ববিদ্যালয়ের ইটেড বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মইদুল ইসলাম ভাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব স্যারের এই যে মূল প্রতিপাদ্য বিষয় সেটাকে আলোকপাত করার জন্য। মইদুল ভাই, আপনি আনমিউট করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। জি জি জি, শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আমি বাংলা ইংলিশ দুটো মিশিয়ে বলবো, তাহলে আমাদের যারা ওয়ার্ল্ড ওয়াইড দর্শক আছেন তারাও জিনিসটা বুঝতে পারবেন। তো আপনি যেমন আমজাদ স্যার বললেন যে এই করোনাটাকে কন্ট্রোল করার জন্য ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল নিড টু বি রেসপন্সিবল, নট অনলি জাস্ট কোভিড, but if we look into 10-20 years of future, we all need to be responsible. Each and every individual need to be
much more responsible towards the environment. আমরা দেখেছি আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি দিকে অনেক সময় কমপ্লেন করি, বাট আমরা যখন আমাদের নিজেদের দেশে দেখি তখন দেখি আমরা পলিউশনটাকে একদমই নেগলেক্ট করি। ফুড ওয়েস্ট, plastic waste, these things are very important to keep our environment safe. So আমাদের সবাইকে রেসপন্সিবল হতে হবে। এমন যেমন আমজাদ ভাই বললেন যে we may need to live much more simpler life। সেক্ষেত্রে কি হবে, আমরা যদি কম পার্সোনাল গাড়ি ইউজ করি, আমরা যদি ইলেকট্রিসিটিকে ঠিকঠাকভাবে ইউজ করি, তাহলে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং যেটা সেটা কমে যাবে। আর তার ফলে টোটাল গ্লোবাল যে সাস্টেনেবিলিটি সেদিকে আমরা আরো মুভ করব। উই মে নিড টু use more recycled product, and not only that, we also need to look to work together. আমরা সবাই জানি যে করোনা কিভাবে হোল ওয়ার্ল্ডকে এফেক্ট করেছে, and we know the problem, but the bigger issue is what's the solution. The solutions cannot be done by one single country or by one single individual. It has to be done in a collective way. That's why, in my understanding, like UN nation যতগুলো আছে, they all should need to work together. They should share their blueprint that how they will tackle this COVID-19, and how we as a nation, as a world, can have a better place. So এক নম্বর সলিউশন could be UN এর যে সমস্ত কান্ট্রি আছে তারা যেন তাদের ব্লুপ্রিন্ট শেয়ার করে সব কান্ট্রির সাথে। And second one could be যে সমস্ত ইকোনমিক্যালি উইক কান্ট্রি আছে, যে there are around 83 economically weak countries in this world, and তাদের সঙ্গে তাদেরকে the developed nations should fund them and look into their problem and try to solve their issues, so that they do not also create pollutions, so that they also get enough opportunity to contribute to the society, also contribute to this whole world. And beside that, আমরা যেটা দেখছি যে right now we see the economic slowdown has took place. Around 40% of the world FDI, foreign direct investment, has goes down as per the UN report, as well as there are more than 4.5 million people dead because of this COVID-19. So it has a lot of negative effect. But when we see the positive side, that's what we are here, and that's why we are having this conference. We see carbon pollution in many countries, especially the busy cities. If I would mention New Delhi, then Bangalore, the carbon pollution and NO2, nitrogen dioxide pollution, has goes down because of many lockdown took place and people were forced to stay at home, which actually reduce the number of pollutions, the amount of pollution that we used to have. And this is one of the positive side that the COVID has bring into this society. But we all know there are many more negative side, but if we look into the positive side, this could be one. Second one could be আমরা যেমন আজকে অনলাইনে সমস্ত কিছু ইভেন্ট করছি, কনফারেন্স করছি, and this has opened up a new dimensions for each and every organizers, that we now can have an alternative of face-to-face meeting, an alternative of having conference, an alternative of having educations. এর আগে যেটা অবস্থা ছিল সেটা অনলাইন এডুকেশনস বা অনলাইন যে কোনো ডিগ্রিকে অত ইম্পর্টেন্স দেওয়া হতো না, এবং লোকের কাছে এতটা ইনফরমেশনও ছিল না। So people were much more skeptical about online education system, but this COVID has helped us to understand that there is another way that we can have educations, we can have conference. By having so, we actually saving our traveling time and traveling cost, as well as reducing pollutions in many ways. So this is really another key factor that COVID-19 has teach us. And
looking forward, I think many organizations, companies, universities will use this platform for a long term, and this will certainly help our society to be much more sustainable. So তার সঙ্গে আমি একটা কথা যেমন আমজাদ ভাই বললেন যে we have to look into our basic need. In marketing, we used to call the need and want. The need is a basic requirement to live your life, but want is not requirement. That's suppose to live our life, we need to have food. But এই খাবারের মধ্যে কেউ বললো আমার পিজা চাই, I want pizza, I want burger, I want biryani. That's a want. Without that, you can live. So by reducing our want and moving towards more need can give a better sustainable environment to us. And I think I will not talk much. I will come back if it's required, and I'll give the opportunity to the other to come in and talk. And thank you for giving me this opportunity to talk here. And this is really a great opportunity, and I would like to thank Asikur Rahman sir for inviting me this conference. And I am waiting for others to enlighten us. Thank you so much. ধন্যবাদ। আমাদের কোরিয়া থেকে আমাদের একজন আলোর দিশারি বলা যায় এসডিজি, ওনাকে ওনার চমৎকার উপস্থাপন করার জন্য। তো আমরা এবার একটু চলে যাব ভারতে। আমাদের অত্যন্ত বন্ধুপ্রতিম দেশ ভারত, সেখানে আছেন আমাদের আরেকজন অত্যন্ত শুভাকাঙ্ক্ষী ডক্টর অনিকেত মহাপাত্রকে। ওনাকে আমি বিনীতভাবে অনুরোধ করব স্যারের বক্তব্য, তারপরে ডক্টর মইদুল স্যারের যে কথাবার্তা, তারপরে শরীফুল ভাইয়ের যে কথাবার্তা, সব মিলে আপনার কথাগুলো উপস্থাপন করার জন্য ডক্টর অনিকেত মহাপাত্র। ধন্যবাদ, এবং প্রথমে প্রত্যেককে নমস্কার। দৈনিক আলাপ পত্রিকাকে কৃতজ্ঞতা যে তারা এরকম একটা ক্রুশিয়াল ইস্যুকে তুলে ধরার জন্য এই প্রচেষ্টা জারি রেখেছেন। কারণ এই করোনার সময় এটা আরো জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে এই মুহূর্তে ওয়ার্ল্ড অর্ডারের তো চেঞ্জ হচ্ছে, ফলে কি দাঁড়াবে, মানে পৃথিবীর অবস্থা কি দাঁড়াবে, সেক্ষেত্রে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস গুলোর অবস্থা কি হবে। তো সেই মিলিয়ে দিস ইজ আ বার্নিং ইস্যু and we have to confront it, we have to pursue it. এইবারে দেখা যাচ্ছে আমি প্রথম ভেবেছিলাম এটা বোধহয় খুব এই ওয়েবিনারটা খুব মানে কি বলা যায়, খুব ভারী কি ধরনের, মানে খুব আর্টিফিশিয়াল টাইপের হবে, কিন্তু আমার যেটা এই ওয়েবিনারে অংশগ্রহণ করে মনে হলো, আমি খুব প্রীত হলাম প্রফেসর আমজাদ হোসেনকে দেখে এবং তার কথা শুনে। ইজ লাইক এ সেজ, মানে তার যে অভিজ্ঞতা সেটা কিন্তু একেবারে গ্রাসরুট থেকে আসা অভিজ্ঞতা। এবং সঙ্গে সঙ্গে আমার আরেকটা কথা মনে হলো যে সংস্কৃত লিটারেচারে আমরা পড়েছি তেন তেক্তেন ভুঞ্জিতা, ত্যাগ করে ভোগ করা। তার যে টিউন, তার যে সেন্ট্রাল থিম এই বলার, তার মধ্যে কিন্তু যেন ওটাকেই পেয়েছি। আর সেই সঙ্গে মাটির দিকে ফিরে যাওয়া, শেকড়ের দিকে ফিরে যাওয়া, ব্যাক টু দ্য রুট। ওই যে একটা কবিতার কথা খুব মনে পড়ছে, লও ফিরে এ অরণ্য, সরি লও ফিরে এ নগর, সরি দাও ফিরে এ অরণ্য, লও এ নগর, এরকম লাইনটা। তো এটা যেন মানে আমার জন্য তাই মনে হলো। এমনি একটা আমি প্রস্তুত করেছিলাম এই বিষয়ে একটা ছোট লেখা, সে যাই হোক, মোটামুটি আমাকে যেহেতু স্যারের বক্তৃতার উপরে এবং মইদুল ভাইয়ের বক্তৃতার উপরে এবং মোহাম্মদ শরীফুর রহমানের বক্তৃতার উপরে আলোকপাত করতে বলা হয়েছে, তো আমার যেটা মনে হলো যে তারাই যে মডেল ভিলেজ কে গড়ে তোলার চেষ্টায় রত আছেন, সেটা কিন্তু শুধু বাংলাদেশের জন্য নয়, এটা এই ইন্ডিয়ার সাবকন্টিনেন্টের জন্য কিন্তু একটা দিশারি কিছু হয়ে উঠতে পারে। ভারতেও তার চেষ্টা চলেছে। আর সেই সঙ্গে কোরিয়ায় তার যে প্রক্রিয়া, তার যে এক্সারসাইজ, সেটাও কিন্তু আমাদের
হতে পারে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু একটু ব্রেক করছে। একটু ব্রেক করছে না, একটু ওয়েট করুন। ওই আসলে জাস্ট আমি আসলে আজকে ফোনে করছি, একটু বাইরে ছিলাম। তো একটা কল এসেছিল। বলেন দাদা, আচ্ছা, বলেন দাদা। ঠিক ঠিক। আচ্ছা, এবারে আমি আমার কতগুলো নিরীক্ষণ রাখতে চাই কিভাবে এই করোনার সময়েও আমরা এসডিজিজ কে অ্যাচিভ করতে পারি। আমরা জানি যে যে কোনো কিছু একটা, সেটা যদি একটা নেগেটিভ ইন্ডিকেটর হয়, তার মধ্যেও কিছু পজিটিভ আমরা আশা করি, পজিটিভ কিছু খুঁজে পেতে পারি। তো এই করোনাও কিন্তু সেরকম একটা সম্ভাবনা গড়ে দিয়েছে, যে কথা মইদুল ভাই বললেন। আজকে আমরা যে এই ওয়েবিনারের ফরম্যাটটা কিন্তু আগে সেভাবে প্রচলিত ছিল না। আমরা দেখলাম কোভিড-19 আসার পর এই ফরম্যাটটা, কারণ একেবারে কমন পিপল কিন্তু এই ওয়েবিনারের ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন না, এবং নামটাও হয়তো জানতেন না। ইভেন আমরাও যে খুব ওয়াকিবহাল ছিলাম, আমরা যারা শিক্ষা সংস্কৃতির সঙ্গে যুক্ত আছি, মানে তেমনটা কিন্তু হয়নি। আমরা মূলত ফিজিক্যালি উপস্থিত থাকতাম, সেমিনার, পেপার পড়া, লেকচার দেয়া, এইসব। এই ওয়েবিনারের ফরম্যাটটা কিন্তু এই সময়কার দান, যেটা আমাদের অনেক সময় বাঁচাবে, আমাদের অনেক পরিশ্রম বাঁচাবে, যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে, তার যে গোলস গুলো আছে সেদিকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে। আরেকটা বিষয় লক্ষ্য করার মতো, এই যে করোনার ক্রাইসিস, এই ক্রাইসিসের সময়ে আমরা দেখব বিভিন্ন গভর্নমেন্ট, আবার নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনস এবং অন্যান্য বডিজ গুলো, তারা কি করছে, বিভিন্ন রকম অপশন খুঁজছে। কারণ এমনি সাধারণভাবে তো মানে যারা বিলো পভার্টি লেভেল কিংবা লোয়ার ইনকাম গ্রুপ, তাদের তো একেবারে অবস্থা খারাপ। ফলে তাদের কি নতুন কেরিয়ার অপশন হতে পারে এরকম ক্রাইসিসে, তারা কিন্তু খুঁজছে। এই ফাইন্ডিংস যদি কন্টিনিউ করে, তাহলে কিন্তু যখন আমরা কোভিডকে ওভারকাম করব, তখন এটা আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর অন্তর্গত যে কতগুলো 17 টার্গেটস আছে, তো সেক্ষেত্রে জিরো হাঙ্গার, নো প্রভার্টি, এই ব্যাপারটাকে অ্যাচিভ করতে পারবে। আবার আমরা দেখব যেটা জেন্ডার ইকুয়ালিটির ক্ষেত্রে, এই কোভিড এর সময়ে যেহেতু একটা ফ্যামিলির পুরুষ সদস্য মোটামুটি একটা, মানে আমি আইডিয়াল স্ট্রাকচার বলছি, পুরুষ সদস্য কি করছেন, বাড়িতে বসে যাচ্ছেন। ফলে তিনি বাড়ির যে দৈনন্দিন কাজকর্ম একজন নারী সদস্যকে, ফিমেল মেম্বারকে কি করতে হয়, সেটার ব্যাপারে ওয়াকিবহাল হচ্ছেন, এবং তখন তার মনে হচ্ছে আমিও তো একটু একটু হাত লাগাই। ফলে এই যে একটা ফ্যামিলির নামের যে স্ট্রাকচার, যেটা অনেকটা ইনইকুয়ালিটির উপরে দাঁড়িয়েছিল, সেখানে কোথায় যেন একটা ইকুয়ালিটি অ্যাচিভ করা যাচ্ছে। শুধু তাই নয়, আরেকটা বলবো যেটা বাংলাদেশের ক্ষেত্রে খুব সত্য, ওটা হচ্ছে গার্মেন্ট সেক্টর, যেখানে অধিকাংশ ফিমেল মেম্বাররা কাজ করেন। এবং এই গার্মেন্ট সেক্টর কিন্তু এই কোভিডেও মোটামুটি ভালো করে রান করছে। তার একটা বড় কারণ, হয়তো পুরো ডেটা আমার কাছে নেই, এই যে মাস্ক, এত যে মাস্কের প্রয়োজন, সেটা একটা বড় সেক্টর হয়ে দাঁড়িয়েছে। দেখা যাবে এই ক্ষেত্রে আর্থিক স্বাবলম্বন, যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বা ফাইন্যান্সিয়াল যে ডিপেন্ডেন্সটা, সেটা অনেক বেশি নারী কেন্দ্রিক হয়ে যাচ্ছে, ফিমেল সেন্ট্রিক হয়ে যাচ্ছে। ফলে একটা জেন্ডার ইকুয়ালিটির জায়গা তৈরি হচ্ছে। এছাড়া দেখা যাবে, জাস্ট সেকেন্ড, এছাড়া দেখা যাচ্ছে ইনোভেশন। কিন্তু এই সময়টা, এই যে কোভিড ক্রাইসিস, যখন কোভিড রান করছে, ইনোভেশনের একটা নতুন ডাইমেনশন তৈরি হচ্ছে। ডাইমেনশনটা কিরকম, যে বর্তমানে যা যা চলছে, এইটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তাহলে আমরা কিভাবে সাস্টেইন করব, আমরা কিভাবে ইভলিউশনের মাধ্যমে নিজেদের টিকিয়ে রাখবো। ফলে অনেক অসম্ভব জিনিস ভেবে তাকে অ্যাচিভ করার চেষ্টা কিন্তু থাকবে। যারা ইনোভেটিভ মাইন্ডেড, তারা কিন্তু, কারণ এর আগে কোভিডের মতো কিছু আসবে, 1.5-2 বছর আমাদের বাড়িতে আটকে থাকতে হবে, এটা ছিল জাস্ট আনবিলিভেবল, অবিশ্বাস্য, এটা কেউ ভাবতেই পারেনি। ফলে এখন অনেক অবিশ্বাস্য কিছু ভেবে সেইভাবে তাকে কিভাবে কনফ্রন্ট করা যায়,
সেটার জন্য অনেক ইনোভেটিভ আইডিয়া তৈরি হবে। এছাড়া আরেকটা ব্যাপার লক্ষ্য করার মতো, ওটা হচ্ছে ই অফিসের ধারণা। এই যে একটা অফিসকে রান করতে গেলে তার যে এস্টাবলিশমেন্ট কস্ট এবং আরো বিভিন্ন, সেটা একেবারে মানে হয়ে যাবে, জাস্ট ওটা অ্যাবলিশ হয়ে যাবে, হয়ে কি হবে, ই অফিস চলবে। এবং মানুষ এখন বাড়িতে বসে হুম, আহ, বাড়িতে বসে যে কাজের স্বাচ্ছন্দ্য সেটা যেহেতু পেয়ে গেছেন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, লোকে আর কিন্তু অফিস খুললে অফিস গিয়ে কাজ করার মানসিকতা হারিয়ে গেছে। তারা বলছেন আমরা বাড়িতে বসেই কাজ করব। এবং অনেক অথরিটি আবার এটাকে এনকারেজ করছেন, তাদের যেহেতু এস্টাবলিশমেন্ট কস্ট একেবারে জিরোর কাছাকাছি। আবার সেই সঙ্গে যখন তাদেরকে বাধ্য করা হবে তারা চাকরি ছেড়ে দেবেন। চাকরি ছেড়ে দিলে কি করবেন? চাকরি ছেড়ে দিলে কিন্তু তারা এন্টারপ্রেনিয়ারশিপের দিকে যাবেন, হ্যাঁ, নিজেদের মতো করে কিছু চেষ্টা করবেন। এটা কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্টের আরেকটা দিক। আর আরেকটি উদাহরণ দিয়ে আমি এটা শেষ করতে চাইবো, এটা আমার ব্যক্তিগত দিয়ে, কারণ সবকিছু কিন্তু নিজের জীবন সংজাত হলে ওটাকে বোধহয় ভালোভাবে গ্রহণ করা যায়, ভালোভাবে এক্সপ্লেইন করা যায়। এই যে যেটা আমজাদ হোসেন স্যার বলছিলেন, এই যে একটা মানে নর্মাল লাইফ, নর্মাল, সেটা যেন এখনো, আমি শহর কলকাতায় থাকি তো, কিন্তু গ্রামে জন্ম এবং বড় হয়েছি, ফলে আমি নর্মাল লাইফের কি মহত্ব ওটা আমি নিজের জীবন দিয়েই দেখেছি। তো আমার মনে আছে আমি এই যে বর্তমান চাকুরিতে আছি সেটা 2020 ফেব্রুয়ারিতে আমি জয়েন করেছি। 19-এ রেজাল্ট বেরিয়েছিল। এটা ছিল একটা প্রায় সর্বভারতীয় পরীক্ষা, যদিও এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট অর্গানাইজ করেছিল। বাংলা সাহিত্য, ভাষা ও সাহিত্য নিয়ে যারা তারা যে অধ্যাপক নিয়োগ করেন তার পরীক্ষা। এতে কি হয় না, ভারতের যত মোটামুটি বাংলা নিয়ে পড়েন যারা, তারা সবসময়, যেহেতু পশ্চিমবঙ্গে ভারতের মধ্যে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চাটা বেশি হয়, এ কারণে তারা চাকুরির জন্য এই অঞ্চলেই আসতে চান। তো তার যে পরীক্ষা হয় তাতে আমি সৌভাগ্যক্রমে বা যাই হোক না কেন আমি প্রথম স্থান অধিকার করি। তখন আমার সামনে গোটা পশ্চিমবঙ্গের অজস্র কলেজ মানে অপশন হিসেবে আসে, আমি যে কোনো নিতে পারি। সে আমার দেশের বাড়ি যেখানে মেদিনীপুর সেখানেও নিতে পারি, উত্তরবঙ্গেও নিতে পারি, কলকাতায়ও নিতে পারি। তো আমি কলকাতায় নিলাম অবধারিত ভাবে, যেহেতু শহর কলকাতার অনেক সুবিধে আছে, সাহিত্য সংস্কৃতির চর্চারও এটা কেন্দ্র। এটা কিন্তু জাস্ট কোভিড এর আগে, মানে ভারতে কোভিড আসার জাস্ট আগে। তো আমার এখন মনে হচ্ছে এই মুহূর্তে যদি আমার সামনে অপশন আসতো, আমি কিন্তু কোনো একটা গ্রাম পছন্দ করতাম। এটা বোধহয় কোভিড শিখিয়ে দিয়ে গেল, যেটা আমাদের যে এসডিজিজ আছে তার একটা বড় ইন্ডিকেটর। নমস্কার। ধন্যবাদ ডক্টর অনিকেত মহাপাত্রকে। ওনার অত্যন্ত বাংলা ভাষার যে মানে মহত্ব সেখানে সে অনেকগুলো কথার মাধ্যমে এখানে বলছে, এবং উনি ওনার জীবনের কিছু কথা এখানে উপস্থাপন করছে। তো আমজাদ স্যারের সাথে আমি কোনো অবস্থাতেই যোগাযোগ করতে পারছি না। শরীফ ভাই, আপনি আমজাদের সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা? শরীফ ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করেছি। তিনি ফোন করেছিলেন, তিনি বলেন যে আবার আমি ট্রাই করছি, ডিসকানেক্টেড হয়ে গিয়েছি। যেহেতু তিনি একটু, আপনারা জানেন, এক হচ্ছে যে বয়সও অনেক বেশি, 76 বছর হয়ে গেছেন, আর গ্রামে আছেন, কখনো কখনো নেটওয়ার্ক থাকে, কখনো থাকে না। তো আর তাছাড়া চোখে কম দেখেন, বা যতটুকু দেখেন সেভাবে কোথাও ক্লিক করতে গিয়ে হয়তো ডিসকানেক্টেড, বাট হি উইল বি কামিং। আচ্ছা, আমি আমি এই আচ্ছা একটু আমি ডিস্টার্ব করি। আমি এই, যেহেতু এটা এসডিজির প্রসঙ্গ, মানে এটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর প্রসঙ্গ, যেটা মানুষের জীবনে লাগবে, এটা তো কোনো ব্যক্তিগত গোল নয়। তো ব্যাপার হচ্ছে এক্ষেত্রে আমি এই মানে একেবারে মানে অনলাইন প্রোগ্রাম চলছে এই অবস্থায় আমি অন ক্যামেরা বলতে চাই যে আমাদের এই যে আজকে একটা গ্যাদারিং, অগাস্ট গ্যাদারিং বলা যেতে পারে, এইটাকে আপনি একটু আসিকুর ভাই কন্টিনিউ করুন, হ্যাঁ, আর এটাকে আপনি মনিটর করুন। মনিটর করা বলতে, যেমন আমি বাংলাদেশে শুনলাম যে এরকম একটা মডেল ভিলেজ আছে, আবার এখানে মইদুল ভাই, আমার তো খুব বেশ পছন্দ হয়েছে মইদুল ভাইকে, ভেরি ফ্রেন্ডলি এবং সঙ্গে আমার খুব পছন্দ। আর ইনি তো সেই যে ঋষির মতো, আমার ঋষি মনে হয়েছে আমজাদ হোসেনকে। আর
ইনি ইনি তো আমাদের কি বলে জানো, আমাদের শরীফুর রহমান ভাই তো যথারীতি একেবারে তিনি যে প্র্যাকটিক্যাল করেন ওটা খুব ভালো বোঝা যাচ্ছে। তো যেটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু এই যে মানে গ্যাদারিং, এটাকে আপনি এই কাজেই ব্যবহার করুন, অর্থাৎ কিভাবে সে ভারতে হোক, মানে আমাদের বাংলাদেশে হোক, মূলত আমরা তো আর কোরিয়ায় গিয়ে করতে পারি না ভারত বাংলাদেশ। মইদুল ভাই থাকলেন, মইদুল ভাই এলেন, আমরা কিন্তু এই কাজটাকে এগোতে পারি। এবারে আপনি আপনার সবার কাজ শুরু করুন। ধন্যবাদ অনিকেত মহাপাত্র, ওনার একটা চমৎকার আমার মনে হয় যে একটা প্রস্তাবনা এটা। তো আমরা আসলে আমি একটু বলতে চাচ্ছি, আমরা আমজাদ স্যারের সাথে যেটা আমাদের আলাপ হয়েছে, যেটা শরীফুর রহমান সাহেব জানেন, যে আমরা ওনার প্রত্যেকটা লেখাকেই আমরা আসলে এখানে নিয়ে আসতে চাই, এবং আমরা ওনার এই লেখাগুলোকে আমরা বিভিন্নভাবে প্রমোট করতে চাই। যদিও উনি খুব প্রচার বিমুখ মানুষ, উনি প্রচারে আবার বিশ্বাসীও না, এবং প্রচারে এসে আগ্রহও না, এরকম তার একটা পজিশন। তো আমি আপনাদের একটা কথা দিতে পারি, যেরকম শরীফুল ভাইদের একটা গত 29 তারিখ না 30 তারিখে ওনাদের একটা একটা গার্মেন্টস, একটা শিল্প সংস্থা, ওরা কিভাবে মডেল তৈরি করেছে সেই লেখাটা উনি করতে, আমি আপনাকে আজকে মেলে আমি পাঠিয়ে দিব, আপনি ওখানে দেখতে পাবেন ওই মডেলটার আর ইটা কি আছে। আর আমি একটা কথা আপনাদের দিলাম যে আমরা আসলে এটা কন্টিনিউ করব। তো আমরা একটু মইদুল ভাইয়ের কাছে যেতে চাই। মইদুল ভাই, আপনি যদি কিছু বলেন, না হলে আমরা একটু শরীফুল ভাইয়ের কাছে চলে যাব। মইদুল ভাই। হ্যাঁ, so of course a proposal is really good. I think we as an academic persons we all should contribute to our society, and it is our basic how to say role or responsibility to bring educations into the society and inform more and more people to let them understand what is sustainability and how things are going on, and small things actually, যেমন ধরুন আমরা বাড়িতে ইলেকট্রিসিটির পয়েন্টগুলো খুঁজে রাখি বা লাগিয়ে রাখি, সুইচ বন্ধ করতে ভুলে যাই। এই small things create a lot of issues with the environment. সো সাস্টেনেবিলিটি নিয়ে আসতে গেলে আমাদের সবাইকে একসাথে হতে হবে, ছোট ছোট জিনিসগুলোকে ইম্পর্টেন্স দিতে হবে এবং সবাইকে মিলে এগিয়ে যেতে হবে। এবং এটা করতে গেলে আমাদের সবাইকে, যেমন ইন্ডিয়াতে পিপল আর নট ওয়ারিং মাস্ক, টু বি অনেস্ট, নট মেনি অফ দেম। So that's why we are having more and more cases. Compared to many developed nations, the citizens are much more responsible and the government are much more vigilant. Just a few months back when we had a election in West Bengal, everything was open. And nobody was even each and every parties was actually supporting to come openly to have meeting and all those things, but this should not be done. So as a government we also need to be responsible, as a citizen also we also need to be responsible to keep this environment safe, to keep our life safe and give a better world to our forthcoming children, so our new generation, so that they can live or have a safe life. So of course Ankit sir jeta propose korechen, I think as an academic persons we all should encourage this kind of activities, and we should have more and more this kind of conference, so that we can spread more informations and get more people into this field, so that people can and have a better life in future. Thank you so much. Yeah, yes. ধন্যবাদ ডক্টর মজুর ভাই। শরীফুল ভাই, আমি একটু আপনার কাছে যাব। তো একজন একটা কমেন্টস, এটা তার একটা জিজ্ঞাসা আছে, উনিও একজন ডক্টর সন্দীপক মল্লিক, উনি বলতে চাচ্ছে কি কিভাবে উপকার করা যাবে সেই সম্পর্কে একটু আলোকপাত করার জন্য উনি বলছে। তো আমরা একটু শরীফুল ভাইয়ের কাছে চলে যাব। শরীফুল ভাই, এই ব্যাপারে যদি আপনি কিছু একটা বলেন, স্যার আসতে আসতে। ওকে, থ্যাংক ইউ। আগে বলে রাখছি যে এটা মূলত আনসারটা দিত আমাদের প্রফেসর ডক্টর আমজাদ হোসেন স্যার। তিনি এসডিজি সম্পর্কে বিজ্ঞজন, বাংলাদেশের মধ্যে আমার জানা মতে এসডিজি সম্পর্কে পিএইচডি করা দুইজনের মধ্যে তিনি একজন, এবং আরেকজন হচ্ছে তারই ছাত্র যিনি আমাদের সাথে কাজ করেন। তো প্রফেসর ডক্টর আমজাদ হোসেন স্যার আমাকে একটু আগে ফোন দিয়ে বললেন যে 30 মিনিটের জন্য অ্যাপ্রক্সিমেটলি তিনি ডিসকানেক্টেড, বিকজ তার এখানে ইলেকট্রিসিটি নাই, আর ইলেকট্রিসিটি না থাকলে রাউটার থাকে না, রাউটার না থাকলে উনি ডিসকানেক্টেড থাকেন।
আমরা মনে হয় আমজাদ স্যারের ডিসকানেক্টের সাথে সাথে শরীফুল ভাইয়েরও মানে কি ডিসকানেকশন হয়ে গেল কিনা আমি বুঝতে পারছি না। আমরা একটু আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, একটু ওয়েট করার জন্য, দেখা যাক কি হয়। আমি তাহলে এর মধ্যে আমি জাম্প ইন করে যাচ্ছি। আমি একটা জিনিস তাহলে এখানে শেয়ার করব। সিকুর ভাই, করব শেয়ার? জি 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 জি। তো সেটা হচ্ছে আমি একটা পেপার এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইভেন কোভিড এর উপরে করেছিলাম। সো জি জি। তো সেটা হচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? স্ক্রিনে দেখা যাচ্ছে না মদুল ভাই। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, এখন দেখা যাচ্ছে না? জি, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে দিস ইজ হোয়াট উই আর টকিং অ্যাবাউট। আমরা এই যে ছবিটা, স্যাটেলাইট পিকচার অফ চায়না, এখানে আপনি যদি দেখেন কোভিড এর আগে যে সিচুয়েশন ছিল 2019 জানুয়ারি, the pollution level was so high, nitrogen dioxide, and বিভিন্ন টাইমে বিভিন্ন ফ্রেমে ছবিগুলো নেওয়া, কিন্তু কোভিড আসার পর দেখা যাচ্ছে পলিউশন ওয়াজ অলমোস্ট গন। So this is one of the positive side of COVID-19, which help us to reduce nitrogen dioxide pollution. So এটা একটা বড় পজিটিভ সাইড, যেটা আমরা অনেক অনেক রকম ইউএন অনেক মিটিং করছে, বা প্যারিসের বিভিন্ন সাস্টেনেবল ডেভেলপমেন্ট উপর মিটিং হচ্ছে। এভরিবডি ইজ ট্রাইং টু রিডিউস দ্য পলিউশনস, বাট সামহাউ কান্ট্রি আর নট দ্যাট মাচ লাইক চায়না আছে, চায়না বা ইন্ডিয়া, we are still our energy source are from coal. তো কোল থেকে লট অফ পলিউশন ক্রিয়েট হয়, কিন্তু আমরা যেহেতু নিজেদের দেশের ডেভেলপমেন্টটাকে বাড়ানোর জন্য আমরা ওটা কম্প্রোমাইজ করছি না। আমরা বলছি ইউরোপিয়ান কান্ট্রিজরা অলরেডি ডেভেলপ হয়ে গেছে এবং তারা অলরেডি পলিউশন করে নিয়েছে। এখন আমরা পলিউশন করতে গেলে বা আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট আনতে গেলে আমাদেরকে আটকানো হচ্ছে। সো উই are not that much inclined towards reducing pollutions many ways, but COVID-19 has forced each and every country to actually reduce pollution, and this is one of the good example where we can see that the pollution level has gone down so much after having COVID-19 in this particular areas in China. So, and if we look into other picture also, like here, if we see, this is mobility reports of South Korea. I mean, South Korea COVID এর আগে যত লোক বাইরে যেত, যত লোক এক্সটার্নাল বাইরে গিয়ে গাড়ি ঘোড়া নিত, তার থেকে অনেক কমে যাচ্ছে COVID-19 এর জন্য। So this is also one way of looking forward that COVID has restricted us to go unnecessarily outside and create unnecessary pollution. And also this one, এটা কোভিড এর আগের 2019 যে ব্লু ছবি, যেটা 2019 যখন করোনা আসেনি, আর করোনা আসার পর কিন্তু লোকজন বাইরে যাওয়ার প্রবণতাটা কমে যাওয়াতে pollution level also decrease. So these are some of the good side of COVID-19, and we should look and try to maintain this, even though COVID if we win the battle with COVID-19, but we should try and keep our environment safe. So আমি শরীফুল ভাই এসে গেছেন, তো আমি I'll stop sharing this, and শরীফুল ভাই এখান থেকে কন্টিনিউ করতে পারবেন। শরীফুল ভাই, আমরা ডক্টর মইদুল ইসলাম ভাইকে অত্যন্ত আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমাদের একটা গ্রাফিক্সের উপরে একটা রিপোর্ট তৈরি করে ওখানকার একটা চিত্র তুলে ধরার চেষ্টা করছেন। আমার মনে হয় যে আমরা ভবিষ্যতে আপনাকে নিয়ে এরকম একটা প্রোগ্রাম আমরা করতে পারি। শরীফুল ভাই, আপনি যদি শুরু করেন আপনার কথাগুলো। শরীফুল ভাই, শরীফুল ভাই, আমার কথা কি শোনা যায়? হ্যালো।
শরীফুল ভাই, আমার কথা কি শোনা যায়? বোধহয় নেটওয়ার্ক হ্যাং হয়ে গেছে। হ্যাঁ মইদুল ভাই, আপনাকে অসংখ্য জন অনেক শুভেচ্ছা জানাইছে এবং ওরা বলছে যে আপনার এইটা তাদের কাছে খুব ভালো লাগছে। অনেকে অসংখ্য মানুষ যেমন হাসান চিশতি বলছে যে মইদুল ইসলাম চমৎকার বিশ্লেষণমূলক আলোচনা করেছেন, তার শুভ কামনা করি। ধন্যবাদ। আমরাও আপনার শুভ কামনা করি। শরীফ ভাই, আমাদের কথা কি শোনা যায়? শরীফ ভাই, শরীফ ভাই কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, আপনি একটু আপনার কথাগুলো যদি শেষ করেন তাহলে আমার অনুষ্ঠানটা শেষ করতে পারি। ওকে ওকে ওকে, লাস্ট যে কথাটা বলতেছিলাম, যে মহিদুল ভাই বলেছিলেন যে সকলের অংশীদারিত্ব এবং সকলের আসলে এগিয়ে আসা উচিত, এই কথাটা রেফারেন্স আমি একটু দেখাতে চাই। যে এটা হচ্ছে আমাদের দেশের একটা ক্লাস 7-এর একটা বই। এটা হলো অষ্টম শ্রেণী, আমাদের ন্যাশনাল টেক্সট বুকের একটা বই, যেগুলোর মধ্যে সর্বশেষ চ্যাপ্টারের মধ্যে এসডিজি বিষয়টা ইনক্লুড করা হয়েছে। এসডিজি বিষয়গুলোতে আমাদের বাংলাদেশে শেখানোর জন্য বইয়ের মধ্যে ইনক্লুড করা হয়েছে, এবং সরকার, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং সরকারি বেসরকারি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের অংশগ্রহণের ফলে এসডিজি বাস্তবায়ন করছে আমাদের দেশে। এবং আমরা আমাদের গ্রামে বিভিন্ন জায়গাতে এসডিজি মডেল প্রজেক্ট বা মডেল ভিলেজ করছি, যে এসডিজি মডেল ভিলেজের মাধ্যমে সকলে উপকৃত হচ্ছে। 17টা এসডিজি লক্ষ্যমাত্রা ওখানে বাস্তবায়ন হচ্ছে এবং এটা দৃশ্যমান করা হচ্ছে, ভিজিবল এন্ড ইমপ্লিমেন্টেবল, যাতে করে সকলে একটি গ্রামে এসে 17টা লক্ষ্যমাত্রা বাস্তবায়নের একটা চিত্র দেখতে পায়। ফলে সকলে, যেটা আমাকে কোশ্চেন করা হয়েছিল কিভাবে উপকৃত হবে, আসলে এইভাবেই জনগণ উপকৃত হবে। তার একটি গ্রামে কখনোই কেউ দারিদ্র থাকবে না, একটি গ্রামে কেউ ক্ষুধার্ত থেকে তার রাত্রি যাপন করবে না, একটি গ্রামে কেউ চিকিৎসার অভাবে অসুস্থ থাকবে না, একটি গ্রামে কেউ নৈতিক শিক্ষার থেকে বঞ্চিত থাকবে না। অর্থাৎ এইভাবে 17টা গোলকে যদি আমরা চিন্তা করি, ঠিক 17 নম্বর গোলটা হচ্ছে এই সকল গোলগুলোকে বা লক্ষ্যমাত্রাগুলোকে বাস্তবায়ন করার জন্য সকলের অংশীদারিত্ব বা পার্টনারশিপ, এসডিজি 17, যেটা যে সকলের পার্টনারশিপের মাধ্যমে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা স্থানীয় এবং সরকারি বেসরকারি সকলের অংশীদারিত্বর ফলে একটি পৃথিবীতে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পার্টনারশিপের মাধ্যমে এসডিজি বাস্তবায়ন করলে হবে। জি, ধন্যবাদ। আশিক ভাই বলেন। আমি খুব খারাপ লাগছে যে আমি স্যারকে আনতে পারলাম না, এটা আমার একটা দুর্ভাগ্য যে সর্বশেষ স্যারকে পেলাম না। তো আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই। সাউথ কোরিয়া থেকে ডক্টর মইদুল ইসলাম, উনি চমৎকারভাবে একটা গ্রাফিক্স দেখাইছে। তো আমাদের পরবর্তী আমাদের কোনো ইভেন্টে আমরা ডক্টর মইদুল ইসলামকে আবার নিয়ে আসবো। আমাদের আরেকজন অংশগ্রহণকারী আলোচক ডক্টর অনিকেত মহাপাত্র, ওনাকেও আমরা অনেক ধন্যবাদ জানাই। সবার শেষে শরীফুল ভাইকে কৃতজ্ঞতা জানাই যে তার কারণে আজকে এই প্রোগ্রামটা হয়তো করা সম্ভব হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্যান্ডেমিক সিচুয়েশনে, এই শুভ কামনা করে আজকের আমাদের অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করছি। খোদা হাফেজ।